কাজী নজরুল ইসলাম। বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শেখর হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ পারি, চন্দ্র সূর্য গ্রহ তারাচারী। ভুলক দুলক ঘুলক বেদিয়া, ক্ষুধার আসন আরস ছেদিয়া। উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। মম ললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর। বলবীর আমি চির উন্নত শির। ওকে, আজকে আমরা কথা বলবো কাজী নজরুল ইসলামের কালোজয়ী কবিতা, বিদ্রোহী কবিতা, ওই কবিতার ব্যাখ্যা নিয়ে। ওকে, তো তোমরা যারা এই কবিতাটা সম্পর্কে জানতে এসেছো, তোমাদের প্রথমে একটা মনের মধ্যে তেজ নিয়ে আসতে হবে। এর আগে আমি যে কবিতাগুলো নিয়ে কথা বলেছি সেগুলোতে সোনার তরী ছিল একটা আধ্যাত্মিক ভাবের একটা কবিতা, তারপর তাহারই পরিমণি সেখানে ছিল রোমান্টিক ট্র্যাজেডি নিয়ে, কিন্তু এই বিদ্রোহী কবিতা এখানে কিন্তু টোটালি একটা বিদ্রোহ মনোভাব নিয়েই চলে এসেছে। ওকে, সো এই বিদ্রোহের প্রেক্ষাপট কী এবং এই বিদ্রোহের সাথে কাজী নজরুল ইসলামের যে লেখনী তার যে সম্পর্ক সেগুলি নিয়ে কথা বলবো, এবং প্রচলিত আমাদের যে ভুল ধারণাগুলো থাকে সেগুলো নিয়ে কিছু কথা বলবো। আমি প্রথমে বলে রাখি, আমি কিন্তু কোনো আবৃত্তিকার নই, আমি কোনো ভাষা সাহিত্যিক নই। তো আমার যদি কোনো কোথাও ভুল ত্রুটি থেকে থাকে আপনারা সেটা তুলে ধরবেন। আর যেহেতু আমি ভিডিওটা ইন্টারমিডিয়েটের বাংলার জন্য করতেছি, সুতরাং আমি পুরো ভিডিওতে তুমি বলে সম্বোধন করব। যদি কোনো সিনিয়র পার্সন সেটা দেখে থাকেন তো অবশ্যই আপনারা আপনাদের শ্রদ্ধার জায়গা থেকে আপনারা ধরবেন যে তুমিটাকে আপনি হিসাবে ধরে নেবেন। ওকে, তো আমার যদি কোথাও কোনো মিস্টেক থাকে তাহলে আপনার রেফারেন্সটাও তুলে দেবেন, আমি সেটা কমেন্টে পিন বক্সে রেখে দিব। ওকে, আমরা চলে আসি কথায়, যেটা বলছিলাম, যখন আমরা বিদ্রোহ কবিতা নিয়ে কথা বলবো তখন আমাদের মনে একটা রাগ চলে আসবে। যে আমি যখন কবিতা করতেছিলাম তখন একটা মনের মধ্যে একটা তেজ চলে আসছে, এই তেজটা রাখতে হবে। এই বিদ্রোহটা কি অ্যাকচুয়ালি? তো প্রচলিত অর্থে আমরা যদি ভাবি যে বিদ্রোহী মানে আমি একটা বিদ্রোহ ঘোষণা করতেছি। ওকে, তো বিদ্রোহটা অ্যাকচুয়ালি আমি কার বিরুদ্ধে ঘোষণা করছি এবং উনি যে বিদ্রোহটা করছেন সেটা কার বিরুদ্ধে, আমরা শুরু থেকে একদমে আসবো। প্লাস বিভিন্ন ধরনের আমাদের সাহিত্য মনোভাবাপন্ন যেসব ব্যক্তিত্ব আছেন তাদের বিভিন্ন লেখনী নিয়েও আমরা কথা বলবো, এটা রিলেটেড। ওকে, বলবীর বল উন্নত মম শির। ওকে, এটা দ্বারা অ্যাকচুয়ালি কিন্তু উনি যে নিজের কথা বলছে ওইটা কিন্তু না। ওকে, একটা বিষয় খেয়াল করো, আমরা একটু পরে ডিটেলস পড়বো সেটা। আমি কিছু কথা বলবো, তোমরা সেগুলো খাতায় তুলে রাখবে। আমি স্লোলি বলবো যাতে তোমরা খাতায় সেটা তুলে রাখতে পারো, যাতে তোমাদের পরীক্ষায় লিখতে পারো, সেটা তোমরা খাতায় তুলে রাখবে। প্লাস এই বেসিকটা বুঝতে গেলে সেটা হচ্ছে প্রথমে বলবীর বল উন্নত মম শির। এখানে উনি বলছে বলবীর আমার মাথা উন্নত। ওকে, এখন আমার মাথাটা উন্নত মানে কি, যে আমি বলছি, এটা আমার প্রেক্ষাপটে চলে আসছে। যখন তুমি এটা তুমি পড়বে তখন সেটা পুরোটাই তুমি হয়ে যাবে। এই কবিতাটা তখন তোমার, এই কবিতাটা যখন আমি পড়বো এই কবিতাটা আমার। এই কবিতাটা যখন কাজী নজরুল ইসলাম লিখেছেন তখন এই কবিতাটা ছিল কাজী নজরুল ইসলামের। তার মানে এই কবিতাটা শুধুমাত্র উনাকে দ্বারা বোঝাচ্ছে তা নয়, উনার মানে যারা এই সাহিত্যটা পড়বে, এই কবিতাটা যারা পড়বে তাদের সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য। আমিটা জাস্ট একটা সর্বনাম এখানে। ওকে, ক্লিয়ার? তো আমি মানে কি, আমরা সবাই যেই কবিতাটা পড়বে সেই আমির মধ্যে সে ঢুকে যাবে, এই কথাগুলো সে তার রক্তে ঢুকে যাবে, তখন সেটা তার মধ্যে এটা আত্মস্থ করতে হবে। ওকে, তো যখন এই কবিতাটার আমরা প্রথমে লাইনে দেখি যেখানে উনি বলে ফেলছে যে চন্দ্র সূর্য গ্রহ তারাচারী, তখন এখানে একটা লাইন দেখো, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। তো বলছে আমার শির এতটাই উঁচু যে আমার শিরের কাছে মাথা নত করে ওই সুউচ্চ হিমাদ্রি মানে হিমালয় পর্বত। তো আমার মাথাটা সবসময় এরকম উঁচু থাকবে যেখানে হিমালয় পর্যন্ত আমার সামনে মাথা নত করে থাকবে। ওকে, তার মানে আমি যদি আমার কথা বলি তাহলে আমার জীবন দর্শনটা তেমন থাকবে যে আমি কারো কাছে মাথা নত করবো না, এমনকি হিমালয় পর্যন্ত আমার কাছে মাথা নত করবে। পরে উনি বলছে ক্ষুধার আসন আরস ছিদিয়া উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। তো এখানে উনি ক্ষুধার আসন আরস ছিদিয়া কোথায় চলে যাচ্ছে উনি? এখানে এক শ্রেণীর লোক বলে যে উনি বলছে ক্ষুধার আসন ছিঁড়ে ওই মিরাজে চলে যাচ্ছে। ওকে, তো আরেক শ্রেণীর লোক বলছে আরে উনি তো ধর্মকে ভেদ করে ফেলছে, উনি ক্ষুধার আসন ছেড়তেছে। আসলে এই সব কিছুই বিশেষণ ছিল, এখানে মিরাজ কেন আসবে সেখানে?
উনি খোদার আসন বলছে, উনি সর্বোচ্চ একটা জায়গা, সর্বোচ্চ মাকাম যেটাকে বলে, সর্বোচ্চ জায়গা যেটাকে বলে, উনি সেটাকে নির্দেশ করেছেন। উনি সব জায়গা ছিঁড়ে ফুঁড়ে ছেড়বেন, উনি সেটা বলেছেন। খোদার আসনকে কিন্তু উনি খোদার আসন ভেঙে ফেলবেন তা বলেন নাই, উনি বলেছেন উনি একটা নির্দিষ্ট উচ্চতা যাবেন, যে উচ্চতা কোনো শেষ নেই, সেখানে তিনি চলে যাবেন। ওকে, মম ললাটে রুদ্র ভগবান জলে রাজ টিকা জীপ্ত জয়শ্রীর। ওকে, তো এখানে দেখো আবার উনি ভগবান নিয়ে চলে আসছে, এইমাত্র উনি ক্ষুধাকে নিয়ে কথা বলছে, এখানে তিনি বলছে মম ললাট, মানে আমার কপালে জলে রুদ্র ভগবান, আমার কপালে রুদ্র ভগবান জলে রাজ টিকা দীপ্ত জয়শ্রীর। রুদ্র ভগবান মিনস সূর্য। ওকে, তো ওনার কপালে সূর্য জল করে, তার মানে ওনার কপালটা কতটাই রাজস্বিক কপাল অ্যাকচুয়ালি, সেই লেভেলের কথাটা কিন্তু তিনি এখানে তুলে ধরছে। তো আমরা এখানে বিশেষণগুলো নিয়ে কিন্তু মানে কোনো ধরনের ভুল ত্রুটি করা চলবে না। আমি কবিতার বাইরে এখন চলে যাব বিশ্লেষণে। কবিতার মধ্যে পরে যা আছে, আমি চিরদুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাবয়, আমি অভিশাপ পৃথিবীর। উনি পৃথিবীর অভিশাপ, পৃথিবীর দুর্দম, মোট কথা এখানে উনি পৃথিবীর কোনো কিছুই বাদ রাখেন নাই। আমরা কবিতায় ফিরবো, চলো আমরা একটু ব্যাখ্যায় চলে যাই। ওকে, তো ব্যাখ্যাতে যদি যাই তখন আমরা দেখতে পাই যে এই কবিতার প্রেক্ষাপটগুলো নিয়ে প্রথমে একদম শুরু থেকে আমি তোমাদের সাথে তুলে ধরছি। ওয়েট একটু দেখি। সরি একটু লেট হওয়ার জন্য। তো আমরা চলে এসেছি। গোলাম মুর্শিদ একজন সাহিত্য বিশ্লেষক, উনি বলেছেন বিদ্রোহী কবিতা প্রকাশিত হওয়ার পর কবি অনেকের কাছেই কাফের, নমরুদ, শয়তান ইত্যাদি উপাধি পেয়েছেন। ওকে, বহু বছর ধরে নিন্দার শিডিউলটা ফিরে তাকে আঘাত করেছে। মানে কবি যখন এটা লিখছে অনেকে বলছে আরে সে তো ক্ষুধার সাথে তুলনা করছে নিজেকে, তাকে আমরা কাফের বলে ফেলবো। ওকে, আবার এখানে একটা কথা দেখো যে যখন এই কবিতা প্রকাশ হয়, গোলাম মোস্তফা তখনকার কবি, উনি বলেছিলেন যে আরে ও তো কাফের। ওকে, তাকে বলেছেন বিদ্রোহী কবিকে সংযত হওয়ার জন্য, তোমার লেখায় সংযত নিয়ে আসো। কিন্তু এই পরিবেশটাই চেঞ্জ হয়ে যায় যখন উনি নতুন করে বিবেচনা করলেন তার লেখনী। পরবর্তীতে যখন কবি নজরুলের অন্যান্য লেখা তিনি পড়লেন, তখন তিনি বললেন যে কবি নজরুল পুরোপুরি কাফের নয়, তিনি অর্ধেক মুসলমান। ওকে, তো এখানে তিনি ভগবান বলছেন, মহাশ্মশান নামে উনি কথা বলছেন বিভিন্ন জায়গায়। তো মহাশ্মশান কেন বলবেন, উনি কেন গোরস্থান ইউজ করলেন না, এগুলো নিয়ে কথা হচ্ছিল। ওকে, তার পরবর্তীতে যখন দেশ ভাগ হলো, তারপরে আমরা কবিকে নিয়ে অনেক কথা অনেকে বলেছেন। তার কয়েক দেশের পরে যখন দেশ ভাগ হলো, তখন বাংলাদেশের একজন বিচারপতি নজরুলকে পাক্কা মুসলমান বলে আখ্যায়িত করলেন, পাক্কা মুসলমান হয়ে গেলেন তখন। কারণ কি, উনি বিভিন্ন নাত লেখেন, উনি গজল লিখেন। ওকে, তারপর উনি ওনার একটা কবিতায় বলেছেন যে আমাকে মসজিদের পাশে তোমরা দাফন দিও। তো এই সব প্রেক্ষাপট নিয়ে এক শ্রেণীর মানুষ তখন ভাবতে লাগলেন আরে উনি তো পাক্কা মুসলমান। ওকে, তো অ্যাকচুয়ালি হ্যাঁ উনি পাক্কা মুসলমান, কিন্তু উনি ছিলেন অসাম্প্রদায়িক। এই কথাটা কিন্তু ভুললে হবে না। তোমরা হয়তো অনেকে জানো না, নজরুল কিন্তু শুধুমাত্র নাথ, হামদ এসব রচনা করেননি, উনি কিন্তু অনেক কীর্তন, হিন্দুদের কীর্তন, ভগবদ্গীত এবং রাধাকৃষ্ণ মানে কৃষ্ণ লীলা, ওইসব নিয়ে কিন্তু অনেকগুলো কীর্তন উনি রচনা করেছেন। তোমরা যদি যাও ইউটিউবে সার্চ দাও কীর্তন, নজরুল কীর্তন, তাহলে দেখতে পাবে উনি হিন্দু ধর্মাবলম্বীদের জন্য অনেক কিছু লিখে গেছেন। অ্যাকচুয়ালি উনি কিন্তু মুসলিম ঘরানার কবি ছিলেন, কিন্তু তিনি ছিলেন অসাম্প্রদায়িক। কোনো ধর্মীয় বিদ্বেষ অথবা ধর্মীয় যে কলুষতা সেটা তাকে কখনোই গ্রাস করেনি। আমি যে নজরুলের কথা লিখছি মানে ওই সাহিত্যিকের কথা মতে কোনো মার্কা মেরে তাকে চিহ্নিত করা যায় না, তিনি হিন্দু নন, মুসলিম নন। ওকে, সেনাবাহিনী থেকে এখন আমরা চলে যাব তার ইতিহাস নিয়ে। সেনাবাহিনী থেকে তিনি কলকাতায় যখন ফিরছিলেন, একজন মুসলিম গল্প লেখক হিসেবে তিনি সবার সাথে পরিচিত ছিলেন। ওকে, কারণ তখন তিনি বিভিন্ন ধরনের গজল টজল লিখতেন, তার লিটু গানে তার দল ছিল, তুমি জানো তো, উনি মাদ্রাসায় লেখাপড়া করতেন। ওকে, সব কিছু প্রেক্ষাপট নিয়ে অনেকে সাম্প্রদায়িক হিসেবে ভাবা শুরু করেছিল। ওকে, কিন্তু নজরুলের নামটা এখন নানাজন নানা কাজে তাদের নিজেদের কাজে ব্যবহার করে, কিন্তু তার নাম ভাঙিয়ে ফায়দা লুটেছে অনেকে। যে নজরুল ছিলেন আপাদমস্তক অসাম্প্রদায়িক, তার দোহাই দিয়ে আজ সাম্প্রদায়িকতা প্রচার করা হচ্ছে। কবির প্রতি এর থেকে অবিচার আর কিছু হতে পারে না। তার মানে কবি কিন্তু অ্যাকচুয়ালি ওই সাম্প্রদায়িকতা নিয়ে কাজ করেন নাই, কিন্তু এক শ্রেণীর লোক তাকে বানিয়ে ফেলছিল একদম সাম্প্রদায়িক। ওকে, আমরা এখন চলে যাব মহিতুল আলম কি বলেছেন। আমরা একদম পুরো হিস্ট্রিতে চলে যাই।
নজরুল ছিল কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেন। ওকে, তো বিশ্বযুদ্ধ থেকে আসার পর 1920 সালে মার্চ মাসে তিনি ফেরত আসেন ভারতের অ্যাকচুয়ালি। তো এর প্রায় 2.25 বছর পর 1921 সালে ডিসেম্বরের শেষ সপ্তাহে তিনি মুজাফফর আহমেদের তালতলা লেনের বাসার এক রাতে 139 পংক্তির এই কবিতা রচনা করেন। তার মানে এক রাতে তিনি 139 পদের এই কবিতাটা তিনি রচনা করে ফেলেছিলেন। প্রথমে সেটি বিজলি পত্রিকা ছাপা হয় 6 জানুয়ারি 1922, পরবর্তীতে ফেব্রুয়ারি মাসে সেটি মুসলিম ভারত এবং তারপর বিভিন্ন ধরনের যত কবিতাগুলো আছে সেখানে প্রকাশিত হতে থাকে, বারবার মুদ্রিত হতে থাকে, তার কবিতা ছড়িয়ে পড়ে। তখন এই আমাদের উপমহাদেশে কিন্তু ছিল ইংরেজদের আধিপত্য। ওকে, তো প্লাস ছিল 1913 সালে রবীন্দ্রনাথ পেয়েছিল যে নোবেল পুরস্কার সাহিত্যে বাংলা কবিতায় গীতাঞ্জলি দিয়ে। তখন কিন্তু সবাই ওই রবীন্দ্র কীর্তন করতো তার মানে তখন সবাই মুখে মুখে রবীন্দ্রনাথ ছিল, কিন্তু তখন হঠাৎ করে এই অল্প বয়সে একটা ছেলে যে 1899 জন্মগ্রহণ করে সে 1921 সালে একটা কবিতা লিখে ফেলছে। তখন তার বয়স মাত্র 22 বছরের মতো, এই ইয়াং একটা ছেলে এই কবিতা লিখে ফেলছে, মানে একদম কাঁপায় ফেলছিল ওই সময়টাকে। ওকে, তো এখন আমরা যদি এখানে দেখি যে উনি একটা কথা, সামাজিক অর্থে নজরুল সব প্রচলিত রক্ষণশীলতার বিরুদ্ধেই কথা বলেছেন। তার উদ্ধৃত পংক্তিটি হচ্ছে, আমি আপনারে ছাড়া করি না কাহারে কর্নিশ। এটা মানে কি, আমি আপনারে ছাড়া, উনি আপনা মানে নিজেকে ছাড়া কাউকে উনি কর্নিশ করেন না, মানে কারো কাছে মাথা নত করেন না। ওকে, এসব প্রেক্ষাপটগুলো যেটা আমি আগেও বলেছি যে এই সব কিছু কিন্তু আমার, আপনার, তোমার সবার ক্ষেত্রে প্রযোজ্য, আমরা কিন্তু এর বাইরে নই। ওকে, তো আমাদেরও উচিত আপনার নিজেকে ছাড়া আর কারোর সাথে কর্নিশ করা উচিত নয়। ওই সময়কার যে প্রেক্ষাপট ছিল সেখানে ব্রিটিশদের রাজত্ব ছিল, ব্রিটিশরা আমাদের দমিয়ে রাখতো সব সময়, এই দমানোর বাইরে উনি ছিলেন। তারপর যখন তার কবিতা ছড়িয়ে পড়লো তখন ব্রিটিশরা তাকে বিভিন্নভাবে বাজেয়াপ্ত করতে থাকলো, তাকে গ্রেফতার করতে থাকলো, এইসব বিভিন্ন ধরনের তার উপর অত্যাচার হতে লাগলো। ওকে, কবিতার শেষ স্তবকে তিনি বলেছেন যে ঋষি ভৃগু হলো তার আরাধ্য ব্যক্তিত্ব, কারণ তিনি ভগবান বিষ্ণুকে তার কর্মে অবহেলার জন্য বুকে লাথি মেরেছিলেন। ওকে, আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে একে দেব পদচিহ্ন, আমি খেয়ালে বিধির বক্ষ করিব ভিন্ন। তার মানে ভৃগু যে বিষ্ণুকে লাথি মারে, উনি তাকে পর্যন্ত, মানে সে যদি ভগবানও হয় এবং সে যদি খারাপ কাজ করে, সে যদি তার কাজ ঠিকমতো না করে, তাহলে তাকে শাস্তি দিতে তিনি কোনো ধরনের দ্বিধাবোধ করবেন না। তাহলে এই ভগবানগুলো যদি তুমি একটু চিন্তা করে দেখো যে তখন ভগবান টাইপের ভগবান রূপে কারা ছিল, তখন ছিল ব্রিটিশরা ছিল ওই ভগবান রূপে। তার মানে যদি ব্রিটিশরাও কোনো ধরনের অন্যায় বিচার করে থাকে তাহলে কিন্তু তিনি তাদেরকেও ছাড় দেবেন না। ওকে, বুঝতে হবে এভাবে কবিতাটা। তারপরে এখানে অনেকগুলো কথা আছে। বিদ্রোহী কবিতাটি ধূমকেতুর প্রথম সংখ্যায় পুনর্মুদ্রিত হয়, তারপর এটা পরবর্তীতে ছড়িয়ে পড়ে। ব্রিটিশ বিরোধী আন্দোলনের সমর্থনে ধূমকেতুর অবস্থান দাঁড়ায় বলশেভিক বিপ্লব, কামাল আতাতুর্কের অধীনে তুরস্কের নবুত্থান, ইসলামের মহিমান্বিত ঐতিহ্য এবং বাংলার বিপ্লবী চেতনাকে সমর্থন করার মধ্যে। ওকে, তার মানে অন্যান্য বিপ্লবের সাথে এর সাথে তার এই কবিতাটাকে বিপ্লবী রূপে তুলনা করা হচ্ছে। ওকে, আমরা এখন পরবর্তী আরেকটা স্টেপে চলে যাব। এই স্টেপে আমরা দেখি যে 20 শতকের দিকে কথা, বাংলার কাব্যাকাশে তখন ওই যে রবীন্দ্রনাথের কথা যেটা বলছিলাম, তখন রবীন্দ্রনাথের ছাড় ছিল। ঠিক আছে, সে যে কবিতাটি নজরুলকে তার কবি জীবনের শুরুতে খ্যাতির চরম শিখরে নিয়ে যায়, তার নাম বিদ্রোহী। এই কবিতাটা নজরুল দ্রোহ বাবাপন্ন, দ্রোহ মানে কি একটা, দ্রোহ মানে হচ্ছে তোমার ওই বীর বাবাপন্ন, একটা যার যোদ্ধা ভাবাপন্ন আরও অনেক কবিতা লিখলেও শুধু এক বিদ্রোহী কবিতার জন্য তিনি বাঙালি চিরকালের বিদ্রোহী কবি। ওকে, তো একটা জায়গায় কবি নজরুল বলেছেন এই কথা যে আমাকে এক শ্রেণীর মানুষ বিদ্রোহী একটা কবিতা মানে প্রচার করে বেড়ায় যে আমি বিদ্রোহী, আমি হয়তো বা খুব রাগান্বিত একটা মানুষ, আমি খুব ক্রোধের মানুষ, এই টাইপের প্রচার করতে চাই। কিন্তু অ্যাকচুয়ালি কি নজরুল এত ক্রোধী, এত রাগান্বিত মানুষ ছিলেন? উনি ছিলেন প্রেমিক মানুষ। তোমরা যদি তার জীবনী পড়ে দেখো, উনি ছিলেন প্রেমিক, উনি ছিলেন ধার্মিক, উনি ছিলেন অসাম্প্রদায়িক, প্লাস উনি ছিলেন অন্যায়ের প্রতিবাদী। ওকে, সুতরাং ওনাকে শুধুমাত্র একটা বিশেষণে বিশ্লেষণ করে ফেলাটা এক ধরনের বোকামি। ওকে, আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। নজরুলের এই রৌদ্র রোষ যে ব্রিটিশ সাম্রাজ্যবাদের ভিত কাঁপিয়ে দিয়েছিল, তার ব্রিটিশ সরকার কর্তৃক একাধিক প্রকাশিত গ্রন্থ বাজেয়াপ্তকরণ এবং তাকে কারাদণ্ড প্রদান তারই প্রমাণ। কথিত আছে এই কবিতাটি প্রকাশিত হওয়ার পর নজরুল জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে গিয়ে রবীন্দ্রনাথকে সকণ্ঠে আবৃত্তি করে শুনেছিলেন এবং কাব্যবেগে আপ্লুত হয়ে বলেছিলেন, গুরুদেব আমি আপনাকে খুন করব।
ওকে, বিদ্রোহের এই বজ্রনিনাদ শুনে রবীন্দ্রনাথ নজরুলকে বলেছিলেন, বুকে জড়িয়ে বলেছিলেন, হে কাজী তুমিই পারবে আমাকে খুন করতে। তার পরবর্তীতে কিন্তু রবীন্দ্রনাথ এবং নজরুলের মধ্যে গুরু শিষ্য একটা সম্পর্ক হয়ে যায়। ওকে, যে এই তাদের মধ্যে যে ভালো সম্পর্ক ছিল সেটা নিয়েও কিন্তু পরবর্তীতে অনেক জল ঘোলা হয়েছে। হিন্দু কবি, মুসলিম কবি, তাদের মধ্যে সংঘাত, তাদের মধ্যে ক্লেশ, কোথায় কে কাকে ঠকিয়েছে এসব নিয়ে কথা হয়েছে, কিন্তু তারা নিজেদের মধ্যে ছিলেন অনেক বেশি মিল তাদের মধ্যে। ওকে, আমরা আরেকটু কিছু কথা এখন তোমরা বলো, তোমরা সেগুলো তুলে নাও। ওকে, কিছু একটু সাহিত্য ঘরানার, এমনকি তোমাদের যদি লেখনীতে কাজে লাগবে, তোমাদের পরীক্ষায় তোমরা এভাবে লিখতে পারো। ওকে, সমূলক হোক অমূলক হোক বিদ্রোহের কোনো স্বীকৃত ব্যাকরণ নেই। বিদ্রোহ স্বতঃস্ফূর্ত, সত্যসারিত, সর্বগ্রাহী এবং সংক্রামক। তো বিদ্রোহটা মেনলি সংক্রামক। কবি নজরুল যখন এই বিদ্রোহটা লিখছেন তখন তার এই বিদ্রোহ কিন্তু সবার মনেই ছড়িয়ে গেছে। আসলেই তো আমাদের যে বিবেকবোধ, আমাদের যে আত্মচেতনা, সেটা তো আমাদের আছে, ওইটা জাগিয়ে তুলতে কিন্তু সাহায্য করছে। তো সেটাকে বলা হয় যে বিদ্রোহী এই কবিতার, সেটা হচ্ছে সংক্রামক এক ধরনের কবিতা ছিল। ওকে, প্রচলের বিপরীতে প্রতিক্রিয়া বা প্রতিবাদী বড় কথা নয়, আসল কথা হলো নিজের ভেতর ও বাহির থেকে মুক্ত করে আপন শক্তির মোহনায় অবলোকন করা, নিজেকে ভিতর থেকে বের করে আপন শক্তির মোহনায় অবলোকন করাটা, তারপর ব্যক্তি এবং সমষ্টির জন্য সেই আত্মশক্তিকে ইতিবাচক প্রয়োগ করা। এখন আমি যেটা প্রকাশ করলাম সেটা জনগণের কাজে তো লাগতে হবে, সেটা আমাদের প্রয়োগ করতে হবে। একইভাবে একটি সফল বিদ্রোহ সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে কালক্রমে এমন একটি পদ্ধতিতে বিবর্তিত হয়ে যায় যা নিজেকে এবং অন্যকে মানুষের সামগ্রিক প্রয়োজনে ইতিবাচক সক্রিয়তায় বিকশিত হওয়ার সুযোগে উন্মুক্ত করে। বিদ্রোহের শুরু আছে, অগ্রগমন আছে, বিবর্তন আছে এবং পরিণতি আছে। প্রতিটি বিদ্রোহের পরিণতির পর আবার আরেকটি প্রচলনের জন্ম দেয়, যা কালক্রমে আরেকটি বিদ্রোহের বীজকে সঙ্গোপনে লালন করে। অর্থাৎ বিদ্রোহ কেবল একবার ঘটে না, বারবার ঘটে। জীবন নবায়িত হয় চাহিদা, নবায়িত হয় নতুন নতুন সময়ের নতুন দ্রোহের সম্ভাবনা। এই কথাগুলো তোমরা তুলে রাখো। ওকে, মানে বিদ্রোহীতে এই কথাগুলো খুবই সুন্দর লিখেছেন। এই লেখকের নাম হচ্ছে নুরুল হুদা। ওকে, মোহাম্মদ নুরুল হুদা। উনি আরও কিছু কথা বলেছেন, আমি তোমাদের আরও একটা প্যারা বলে দিচ্ছি। বিষয়টা নজরুল অধিকতর খোলাসা করে আরও বলেছেন, আমি শুধু রাজা অন্যায়ের বিরুদ্ধেই বিদ্রোহ করি নাই, সমাজের, জাতির, দেশের বিরুদ্ধে আমার সত্য তরবারি তীব্র আক্রমণ সমান বিদ্রোহ ঘোষণা করেছে। শুধুমাত্র ওই ব্রিটিশদের বিরুদ্ধে কথা বলেছেন তা না, তিনি সমাজের যে আমাদের যে কুসংস্কার আছেন, সমাজের যে আমাদের ভুল নীতিগুলো আছেন, তিনি তার বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করে গেছেন। এখানে উনি আবার বলেছেন, তার জন্য ঘরে বাইরের বিদ্রোহ, অপমান, লাঞ্ছনা, আঘাত আমার উপর পর্যাপ্ত পরিমাণে বর্ষিত হয়েছে, কিন্তু কোনো কিছুর ভয়ে নিজেকে সত্যকে, আপন ভগবানকে হীন করি নাই, লোভের বশবর্তী হয়ে আত্ম উপলব্ধিকে বিক্রি করে নাই, নিজের সাধনালব্ধ বিপুল আত্মপ্রসাদকে খাটো করি নাই। কেননা আমি যে ভগবানের প্রিয়, সত্যের হাতের বিনা, আমি যে কবি, আমার আত্মা যে সত্য দ্রষ্টা, ঋষির আত্মা। দেখো, এখানে উনি বলছে যে উনি ভগবানের প্রিয়। ভগবান অ্যাকচুয়ালি উনি একটা বিশেষণ হিসেবে ইউজ করেছেন, তার মানে উনি সৃষ্টিকর্তা প্রিয় হিসাবেই উনি নিজেকে তুলে ধরেছেন, কারণ উনি সকল অন্যায়ের প্রতিবাদ করে থাকেন, আর সৃষ্টিকর্তা অন্যায়ের প্রতিবাদকারীকে অবশ্যই পছন্দ করেন। ওকে, আমরা পরবর্তী আরেকটা লাইন দেখি। এখানে কবিতার বিদ্রোহের ক্ষেত্রসমূহকে চিহ্নিত করেছেন। রাজশক্তির বাইরেও যুগ যুগ ধরে সমাজে, জাতিতে, দেশে, বিশ্বে যে মিথ্যাচার জগদ্দল পাথর হয়ে বিরাজ করছে। জগদ্দল পাথর মানে যেটা একদম বসে থাকে, আমাদের সমাজে কুসংস্কার, অনাচার, অবিচার, এগুলো একদম লেপ্টে বসে থাকে, এগুলো শেষ হয় না। এই জগদ্দল পাথর হয়ে বসে আছে, বিরাজ করছে। নজরুল তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। নজরুলের উক্তি এবং তার রচিত গদ্যপদ্য, নাটক, তার তাবৎ সম্ভার বীক্ষণ করে আমরা বলতে পারি যে বিদ্রোহের নাম আত্মশক্তির উপলব্ধিজাত সত্যোচ্চরণ, আর তার প্রকাশ ক্ষেত্র বিভিন্ন, যেমন ব্যক্তি বিদ্রোহ, সামষ্টিক বিদ্রোহ, রাজনৈতিক বিদ্রোহ, আর্থসামাজিক বিদ্রোহ, ভাষা বিদ্রোহ, সাংস্কৃতিক বিদ্রোহ, নান্দনিক বিদ্রোহ তথা সর্বমানবিক বিদ্রোহ। মানে শেষে কিন্তু মানবিক বিদ্রোহের কথা বলছেন। মানবের যেখানে কোনো অন্যায় হবে সেখানে কিন্তু তার এই বিদ্রোহী কবিতা এসে কাজে লাগবে। ওকে, আমরা পরবর্তীতে কিছু প্যারা আমরা শুনি। ওকে, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন। আমি যাই করি ভাই যখন চাহে এ মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা।
আরেকটা লাইন আছে, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি আরেক হাতে রণতুর্য। এটা দেখছো এই কথাটার মানেটা কি? উনার এক হাতে বাঁশের বাঁশুরি আরেক হাতে রণতুর্য মানে তলোয়ার আছে। তার মানে উনি একদিকে যেমন অন্যায়ের প্রতিবাদ করবেন, অন্যদিকে বাঁশুরি মানে কি উনি প্রেমিক। ওকে, উনি এখানে সুর সৃষ্টি করছেন। একদিকে সুর সৃষ্টি হচ্ছে, আরেকদিকে অসুর নিধন হচ্ছে। অসুর মানে হচ্ছে খারাপ মানুষ। ওকে, অসুরের নিধন হবে, সাথে সুরও চলবে। শুধুমাত্র যে আমি হত্যা করব তা নয়, সাথে আমি ভালোবাসবো। ভালোবাসা এবং হত্যা দুইটা জিনিস একসাথে চলবে, এটা কিন্তু এটা মানে। আমি আপনারে ছাড়া করি না কাহারি কুর্নিশ। আপনারা ছাড়া উনি কাউরে কুর্নিশ করতেন, এটা নিয়ে ব্যাখ্যা আগে বলেছি। আপনারা ছাড়া এটা কিন্তু পুরোটা আমাদের ব্যাপার, আমাদের, আমি তুমি আপনি সবার ক্ষেত্রে সেম কথা প্রযোজ্য। আমি বিশ্বতরুণী বৈজয়ন্তী মানব বিজয় কেতন, আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি। ওকে, এখানে উনি বলছে জাহান্নামের আগুনে বসে, উনি যতই কষ্ট পাক, উনি যদি এই বিদ্রোহ করে যান তাহলে উনি কষ্ট পাবেন না। ওনাকে বারবার জেলে প্রেরণ করা হয়েছে, ওনাকে টর্চার করা হয়েছে, কিন্তু উনি কখনো গলে যাবেন না, উনি কখনোই কষ্ট পাবেন না। ওকে, উনি এই যে আগুনে বসেও উনি বলেছেন কি যে হাসি পুষ্পের হাসি। তার মানে যখন তুমি বিদ্রোহে জড়া যাবে বা যখন তুমি কোনো একটা জিনিসের শৃঙ্খল থেকে বেরোতে সমাজকে সহায়তা করবে, তখন তোমার উপর অবশ্যই বিপদ আসবে, তোমার উপর অবশ্যই অত্যাচার আসবে। সেই অত্যাচারের মধ্যে একটা সুখ আছে, উনি ওই সুখের কথা বলেছেন। শেষের দিকে উনি বলেছেন কি, মহাবিদ্রোহী রণকান্ত ক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীমরণ ভূমি রণিবে না। এটা মানে কি যে আমার এই বিদ্রোহ ততদিন চলবে যতদিন পর্যন্ত অত্যাচারীর এই রণ, ঠিক আছে, অত্যাচারীর যে তলোয়ার সেটা আমাদের সমাজে থাকবে, উৎপীড়িতের ক্রন্দন রোল সমাজের শোষিত সমাজের এই কান্না যতদিন আমাদের এই সমাজে প্রবাহিত থাকবে এবং অত্যাচারে যতদিন থাকবে, এই জিনিসগুলো যতদিন থাকবে ততদিন পর্যন্ত আমার বিদ্রোহ চলবে। উনি এটা বলে গেছেন। তার মানে আমাদেরও কিন্তু সেই বিদ্রোহের পথ ধরে এগোতে হবে। আমাদের যত অন্যায় অবিচার হচ্ছে আমাদের চারপাশে, সেটা নিয়ে আমাদেরও এগোতে হবে যতদিন পর্যন্ত অত্যাচার শেষ না হবে এবং তাদের কান্না, যারা কষ্ট পাচ্ছে তাদের কান্না যতদিন শেষ না হবে। এখন আমি ফিরে আসি বিদ্রোহী কবিতায়। এখানে নজরুল তার বিদ্রোহকে সঙ্গত কারণেই আমি প্রতীকে ব্যঞ্জনামে করেছেন। তো এখানে নিজেকে অজেয় বলে উপলব্ধি করেছেন। উনি এমন কোনো জায়গা নেই যেখানে তার হাত রাখেননি। এই কবিতাটা তোমরা পড়বে, আর কিছু কবি আছেন খুব সুন্দরভাবে একটু উপস্থাপনা করেছেন। তোমরা এই কবিতাগুলো ইউটিউব থেকে দেখে নিবে, তাহলে রক্তে একটা আলাদা তেজ পাবে। তো এখানে কিনি বলছেন যে তাই তো বিদ্রোহী আত্মশক্তিকে উদ্বোধিত করার লক্ষ্যে প্রথমে কবি সৌরভ ঘোষণা বলবীর বল উন্নত মমশির। এখন বীর বলার সঙ্গে সঙ্গে আত্মদর্শন, আত্মোপলব্ধি, আত্মশক্তি, আত্মজয়, আত্মস্বীকৃতি, আত্মসম্মান ইত্যাকারে প্রবর্তিত হবে। আত্ম মানে আমি, এটা আমি আমার ক্ষেত্রে প্রযোজ্য হবে। আসলেই এই মহাসৃষ্টি অসংখ্য আমির যোগফল, একটি সামষ্টিক আমি। তাই আমির মৌলার্থ যে কোনো সচেতন সত্তা, ওকে, এই সচেতনতা আমার সঙ্গে তোমার বা তার সঙ্গে আমার দূরত্ব বিলীন করে সকল ব্যক্তি সত্তাকে একটা জায়গায় নিয়ে এসেছে। সুতরাং এই আমিটা অ্যাকচুয়ালি কোনো স্পেসিফিক আমি নয়, এই আমিটা আমরা সবাই মিলে, আমরা সমষ্টি করতে আমরা আলাদা আলাদা আমরা আমাদের জায়গা থেকে সকল কিছুতে বিদ্রোহে রূপান্তরিত করব। ওকে, আমরা তাহলে আরেক কিছু বোঝার চেষ্টা করি এখানে কবিতা বিষয়ক। বিশ্ব প্রকৃতি বা বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রসঙ্গ যৌক্তিক এ কারণে যে নজরুল এই কবিতায় প্রথম স্তবকেই প্রসঙ্গত উত্থাপন করেছেন মহাবিশ্ব, মহাকাশ, চন্দ্র, গ্রহ, তারা, ভুলক দুলক, ক্ষুধার আসন, বিশ্ব বিধাত্রী, চিরবিস্ময়, রাজটিকা, রুদ্র ভগবান এবং দীপ্ত জয়শ্রীর কথা। বক্তব্যের অন্তর্বর্তীত অনুক্রম অনুযায়ী কবিতাটিতে মোট 10টি স্তবকে ভাগ করা যায়। প্রথম স্তবকে আমির শক্তিময়তার পাশাপাশি বিজয়ের প্রত্যয় নিনাদিত, আর এই বিজয়ের জন্য প্রয়োজন আঘাতকারীকে আমির ধ্বংসাত্মক রূপ, যা কবিতাটির 11 থেকে 27 পর্যন্ত পাচ্ছে একটা ধ্বংস। আমি জঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি। প্রথমে নিজেকে ব্যাখ্যা করছে, তারপর আমি কি করব সেটা তিনি পরবর্তীতে 27 পর্যন্ত প্রকাশ করছে। 28 থেকে 37 পংক্তি পর্যন্ত আমি এমন এক মুক্ত জীবনানন্দ যে শত্রুর সাথে গলাগলি করে আবার মৃত্যুর সাথে পাঞ্জা ললে। জীবনানন্দ মানে আমরা জীবনের সব জায়গায় ঘুরবো, জীবন থেকে আনন্দটা নেব। উনি এখানে মুক্ত জীবনানন্দ, উনি এই কথাটা বলছে, তো জীবনের আনন্দটা উনি নেবেন। তারপর 42 থেকে 51 সংখ্যক পংক্তিতে আবার আছে উদ্দাম, ইতিবাচকতা, হোম শিখা, উপাসনা,
নিশাবসানের আকাঙ্ক্ষা। আর এই অংশের 49তম পংক্তিতে আছে সেই জাদুকরী সরল স্বীকারোক্তি, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি আর এক হাতে রণতুর্য। আমরা সেটা নিয়ে কথা বলেছি, বাঁশুরি এবং রণতুর্যের মধ্যে যে সম্পর্কটা। পড়তে পড়তে হঠাৎ মনে হয় কবিতাটি তো এখানে শেষ হতে পারত, কেননা সৃষ্টি ধ্বংস, সৃষ্টির যে দ্বান্দ্বিক সতচলতার প্রক্রিয়া এই কবিতায় বলই তো তার একটি পর্যায়ে এখানে এসে পূর্ণতা পেয়েছে। এ পর্যন্ত আমি মূলত বিশ্ব প্রকৃতির বিভাজিত ও সংঘর্ষশীল চূর্ণ চিত্ত হিসাবে আবির্ভূত। তো আমি এগুলো দেখে দেখে কেন পড়ছি, তোমরা এই কথাগুলো খাতায় তুলে রাখবে পরীক্ষায় প্রচুর নাম্বার তোলার জন্য। ওকে, আমি আরও কিছু লাইন বলে শেষ করছি। 53 থেকে 86 পর্যন্ত এসেছে নানা ব্যক্তি প্রতীক, বিচিত্র পুরাণ প্রতীক, মানব সভ্যতার আদি থেকে বর্তমান পর্যন্ত নানা প্রসঙ্গের বিরোধাত্মক অগ্রগমন। কবিতাটির সম্পাদিত ভাষ্যের সর্বশেষ পংক্তি 149তম যে পংক্তিটা আছে পর্যন্ত মোটামুটি এই দান্দিকতাই অব্যাহত। ওকে, তো এখানে বিভিন্ন ধরনের কথা বলা আছে, আমি দেখি আর কোনো কিছু তোমাদের রিলেটেড পাওয়া যায় কিনা। এখানে একটা বলছে যে অত্যাচারীর খড়গ কৃপাণ থেমে যাবার পর যা একটি আশাবাদ মাত্র। ওকে, তো আসলে অত্যাচারীর অত্যাচার তো থামবে না, নতুন নতুন রূপে নতুন নতুন ভাবে অত্যাচার শুরু হয় পৃথিবীতে, একটা শেষ হয় আরেকটা শুরু হয়। সুতরাং আমাদের মধ্যে এই বিদ্রোহী চেতনাটা ধরে রাখতে হবে। কাজী নজরুল মারা গেছেন, তারপর কিন্তু বিদ্রোহ থেমে নাই। আজও যখন কোনো বিদ্রোহ তৈরি হয় আমাদের মধ্যে এই বিদ্রোহী কবিতাটা মাথায় কিন্তু আসে। ওকে, আমরা কিন্তু সকল বিদ্রোহী এই চিন্তাটা মাথায় নিয়ে আসি। পরিশেষে নিবেদন করি, আমরা যারা বিংশ শতাব্দীর শেষার্ধে বাঙালির জাতিরাষ্ট্রিক বিজয় দেখেছি, আমাদের বিজয়ের কথা বলা হয়েছে, তাদের চোখে স্বদেশে এবং সকালে নজরুলের বিদ্রোহীর মূর্তিমান প্রতিকৃতির নাম 7ই মার্চের ভাষণরত হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি ঊর্ধ্বলোকে তর্জনী উঁচে সামষ্টিক বাঙালির স্বাধীনতার ঘোষণার পাশাপাশি বিশ্বব্যাপী ব্যক্তি মানুষের প্রান্তমুক্ত বিদ্রোহী সত্তার বাস্তব অভিব্যক্তিকে মূর্ত করে তুলেছেন। দেখছো যে ছিল কিন্তু সেই 1921 সালে সেই ব্রিটিশ বিরোধী কথাবার্তা, সেই বিদ্রোহী কিন্তু চলে আসছে আমাদের 71 স্বাধীনতায়। যেটা বলছিলাম, যত স্বাধীনতা বিপ্লব আসবে ততই এই বিদ্রোহী কবিতা বারবার আমাদের মধ্যে ফেরত আসবে। ব্যক্তি বাঙালি আর সর্বকালের সর্বপ্রান্তের ব্যক্তি মানুষের শক্তিমত্তার এই জয়গান মূলত প্রাকৃতিক অপ্রাকৃতিক তাবৎ প্রতিকূলতাজয়ী মানবিক শক্তিরই অনিবার্য স্বীকৃতি। সভ্যতার ইতিবাচক অগ্রগমনের প্রয়োজনে যুগে যুগে এই মূর্ত প্রতীক বারবার ভিন্ন অভিব্যক্তিতে আবির্ভূত হতে পারে। বিশ্বব্যাপী বিদ্রোহীর এই মঙ্গল শক্তির জয় হোক। ওকে, তো আমরা কিন্তু শেষে চলে এসেছি। আমরা কথা বলেছি, কিছু কথা মুখস্থর জন্য তোমাদের তুলে ধরেছি, কিছু কথা লিখে রাখার জন্য বলেছি, কিছু বেসিক কথা বলেছি। এই কবিতার পুরো বেসিকটা যদি আমরা চিন্তা করি তাহলে শেষে আমরা বলবো এটাই, যে বিদ্রোহী কবিতায় এখানে আমাদের সকলকেই বোঝানো হয়েছে, আমরা সকলেই এক একজন বিদ্রোহী। আমাদের মনের মধ্যে সেটা আমরা ধারণ করব, যখনই অন্যায় পাবো আমরা সেটা বিরুদ্ধে রুখে দাঁড়াবো কোনো ভয় ছাড়া। এবং আমাদের ভিতরে এমন কিছু নাই, আমরা পাহাড় পর্বত, আমরাই নদী, আমরাই নদীর ঢেউ, আমরাই সব কিছু। এই কবিতার যত ধরনের বিশেষণ আমাদের এই কবি দিয়ে গেছেন, আমরা কিন্তু প্রত্যেকেই সেটা বহন করি। পৃথিবীর সৃষ্টির এমন কোনো খাত নেই, এমন কোনো জায়গা নেই যেখানে তিনি এই কবিতার মাধ্যমে অবলোকন করেন নাই। তার মানে উনার যত ইচ্ছা ছিল, যত জায়গায় ভ্রমণ করার কথা ছিল, সব জায়গায় গেছেন, সব কিছুকে ছিন্ন ভিন্ন করে গেছেন, কোনো কিছুতেই উনি কিন্তু রাখেননি। ওকে, তার মনের মধ্যে যত কিছু ছিল সব কিছুতে চলে গেছেন। সুতরাং শুধুমাত্র ধর্মীয় প্রেক্ষাপট নিয়ে নয়, আমরা কোনো জাতিগত প্রেক্ষাপট নিয়ে নয়, আমরা একটা অসাম্প্রদায়িক চিন্তা নিয়ে বিদ্রোহী কবিতাটা চিন্তা করব। আর বিদ্রোহী কবিতায় যে ধর্মীয় কিছু কথাবার্তাগুলো আছে এগুলো মূলত সবগুলোই বিশেষণ হিসেবে তোমরা নেবে। এগুলো নিয়ে অ্যাকচুয়ালি তর্ক করার কিছু নয়। কিছু মানুষ আমি দেখেছি ইউটিউব বলো অথবা লেখালেখিতেও এটা নিয়ে কথা বলে থাকে, এই কবিতার ব্যাখ্যাগুলো ভুল ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে। ওকে, তো তোমরা কবিতাটা পড়ো, কবিতাটা পড়লে বাকি যে কবিতার মিনিংগুলো আছে সবগুলো মিনিং এই একই নির্দেশ করে। আমি উত্থান, আমি পতন, আমি অচেতন চিত্তেতন, আমি বিশ্বতনে বৈজয়ন্তী মানব বিজয়কতন, ছুটি ঝড়ের মতো করতলে দিয়া স্বর্গমর্ত করতলে। স্বর্গমর্ত মানে স্বর্গমর্ত মানে পৃথিবী, স্বর্গমর্ত করতলে সব জায়গায় তার এটা আছে। আমি বসুদাবক্ষী অগ্নিয়াত্রী বারক বহ্নি কানানল, আমি পাতালে পাতালে অগ্নি পাথর কলরুলে কলকোলাহল, আমি তরিতে চড়িয়া উড়ে চলে জোর তুরি তুরি দিয়া লফ, আমি ত্রাস। ওকে, তো
যেটা বলছিলাম যে সেটা হচ্ছে যে প্রতিটা ক্ষেত্রে উনি সেটাকে দিয়ে গেছেন। যদি তোমাদের এই কবিতাটা ভালো লাগে, আমার ব্যাখ্যাটা তোমাদের কিছু হলেও কাজে দেয়, অ্যাকচুয়ালি পুরোটাই কিন্তু আমি বিশেষণ দ্বারা প্রকাশ করছি, প্রতিটা লাইন লাইন ব্যাখ্যা করা আসলে অনেক বড় একটা কবিতা, তো তাই আমি আমি আশা করি তোমরা এই কবিতার অর্থগুলো যদি বুঝে নাও যে মেইন কথাটা কি, সেইটা কিন্তু এই বিশেষণ। যদি বুঝে থাকো কবিতাটা কি, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা। যদি তোমাদের কিছু শিক্ষা অর্জন হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবা। আর এই কবিতাটা করতে গিয়ে আমার দেখতেই পারছো অনেকজনের মতামত নিয়েই করা লাগছে, কারণ এই কবিতাটা কোনো সহজ কবিতা ছিল না। এই কবিতাটা একটু জটিল ঘরানার কবিতা ছিল, এটার ব্যাখ্যা ছিল কিছু, যাতে ভুল ব্যাখ্যা না আসে সেজন্য আমি চেষ্টা করেছি তোমাদের সামনে সব কিছু সুন্দরভাবে তুলে ধরার জন্য। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যদি তোমাদের কোনো কিছু রিকোয়েস্ট থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে অন্য কোনো আলোচনায়। ধন্যবাদ। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবা। থ্যাংক ইউ।